বাবা প্রথমে আমার জিনিস দুটি খুব জোরে জোরে টিপল। আমি একজন মাদ্রাসার ছাত্রী ছিলাম। আমি একজন সাধারণ ঘরের মেয়ে। আমার বাড়ি কিশোরগঞ্জ, হোসেনপুর থানা। নিরাপত্তার জন্য আমি গ্রামের নামটি বলছি না। আমার নাম মুসাম্মদ আইরিন আক্তার। আমার বয়স 20 বছর। আমার বাবার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। আমার বাবা একজন সম্মানিত ব্যক্তি। আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমার মা একজন গৃহিণী। আমার মা একজন পর্দাশীল এবং ধার্মিক মেয়ে। তো সেই কারণেই ছোটবেলা থেকেই আমি নামাজ পড়ি এবং আমি মাদ্রাসায় লেখাপড়া করে বড় হয়েছি। আমি যখন এসএসসি পাশ করি তখন আমার বিয়ে হয়। তো বিয়ে হয় আমার পাশের গ্রামের একটি ছেলের সাথে। আমার স্বামীর নাম সুজাত মিয়া। তো আমার স্বামী একজন কৃষক। তো বিয়ে হওয়ার পর থেকে যখন আমাদের খরচ বেড়ে যায় তখন আমার স্বামী চিন্তা করে বিদেশে চলে যাবে। তখন আমি আরো নিষেধ করিনি, কেননা টাকার প্রয়োজন। তাই আমি বললাম কয়েক বছর বিদেশ করে আসো, তো পরে আমরা বাকি জীবনটা ভালো করে কাটাতে পারবো। তো এদিকে আমার বেবি পেটে এসেছে। তো বেবি আসার 1 মাসের মধ্যে আমার স্বামী প্রবাসে চলে যায়। তো আমি আমার শ্বশুর শাশুড়ি, দেবর বাসুর, ননদ সবাইকে নিয়ে সুখে দিন যাপন করছি। তো হঠাৎ করে আমার শাশুড়ি কল থেকে পানি আনার সময় পা পিছলে পড়ে গিয়ে অসুস্থ হয়ে যায়। এরপর থেকে সে আর বিছনা থেকে উঠতে পারে না এবং বাড়ির কাজকর্মও করতে পারে না। তাই বৌমা হিসাবে আমাকে সমস্ত সংসার সামলাতে হয়, কেননা আমার বাসুরের আলাদা সংসার। তাই বৌমা হিসাবে আমি সব কাজকর্ম করি। তো আমি আমার শ্বশুরকে নিজের হাতে খাওয়াই, কেননা যেহেতু আমার শাশুড়ি উঠতে পারে না, তাই রান্নাবান্না সহ সমস্ত কাজ আমাকেই করতে হয়। কিন্তু আমি আমার শ্বশুর মশাইকে নিজের বাবার মতোই মনে করতাম এবং অনেক সম্মান করতাম। শ্বশুরও আমাকে নিজের মেয়ের মতোই আদর করত। সবসময় আমারে খুব ভালো রাখতো যে আমি বাবার বাড়ি রেখে এসেছি। আমার মনে হয় সৌভাগ্য যে আমি একজন বাবার বদলে বাবা পেয়েছি। তাই নিজেকে খুব গর্ববোধ মনে করতাম। কিন্তু আমার শ্বশুরের ভালো মানুষের পিছনে যে একটা খারাপ স্বভাব আছে সেটা কখনোই বুঝতে পারিনি। যদি বুঝতাম তাহলে এই ঘটনার সম্মুখীন হতাম না। তো একদিন রাতের খাবার খাওয়ার সময় আমি যখন আমার শ্বশুরকে খাওয়া দাওয়া করাচ্ছিলাম তখন মোটামুটি ভালো গরম পড়েছিল। তাই আমি একটু খোলামেলা কাপড় পরেছিলাম, কেননা সবসময় নিজের বাড়ির মতোই থাকতাম। তাই সেদিন অন্যরকম ভাবে আর পর্দা করিনি। কিন্তু যখন আমি আমার শ্বশুরকে খাওয়াচ্ছিলাম তখন দেখলাম শ্বশুরের খাওয়ার থেকে আমার দুটি জিনিসের উপর নজর বেশি। তখন সেটা আমি লক্ষ্য করছিলাম। তখন আমি বাবাকে বললাম যে বাবা, আপনার খাবারটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি খেয়ে নিন। তখন আমার শ্বশুর বাবা বলল, খাচ্ছি তো বোমা, যে সুন্দর সুন্দর খাবার খাচ্ছি সেটাতে তো আমার পেট ভরে যাচ্ছে। বাতি কি শুধু মেন খাবার? এর চেয়ে অনেক খাবার আছে, সেগুলো তো আরো অনেক বেশি মজা, দেখে যে মজা পাচ্ছি। তখন আমি বললাম যে বাবা কি বলছেন, আমি কিছুই বুঝতে পারছি না। তখন আমার শ্বশুর বলল, কেন, তুমি কি কিছুই বুঝতে পারো না? আমাকে দেখে তোমার কি মনে হয় না? তো আমি বললাম, হ্যাঁ বাবা, আপনাকে দেখে মনে হয় আমার স্বামীর থেকে আপনার বয়স কম হবে। আপনি এখনো অনেক যুবকই রয়েছেন। তখন বলল, ঠিকই বলেছ বোমা, আমার সবকিছু এখনো ঠিকই আছে। তাই তো বোমা, তোমাকে এভাবে আমি দেখছি আর দূর থেকে মন ভরে কাঁদছি। তখন বললাম যে বাবা, আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। তখন বাবা বলল, ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করে তোমাকে বোঝাচ্ছি। তখন আমি আমার শ্বশুরকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করালাম। তারপর আমার শাশুড়িকে খাওয়ালাম, শাশুড়ির ওষুধগুলা খাওয়ালাম। তারপর আমি আমার রুমে গেলাম। রাত 12টার দিকে আমার শ্বশুর আমার ঘরে গেল। ঘরে গিয়ে বসলো এবং বলল, আমি প্রথমে জিজ্ঞেস করলাম যে বাবা, এত রাত্রে আপনি রুমে এসেছেন? হ্যাঁ বৌমা, আমি বলেছিলাম না যে তোমার সাথে কথা আছে? তো ঠিক আছে বাবা, বলেন কি বলবেন। তো এরপর শ্বশুর মশাইয়ের কথা আমাকে বলল। কি বলবো, অনেক শরমের কথা। তো শ্বশুর মশাই আমাকে বলল যে বৌমা, জানো না, আমার এখন যুবক বয়স, আমারও তো মনটা কিছু ছাড়। আর এদিকে তোমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়ে আছে, আমাকে আর কিছুই দিতে পারে না। তখন আমি বললাম, কি বলেন বাবা, তাহলে আপনাকে আরেকটা বিয়ে করে দিই। তখন বলল, তোমার কথা আমি শুনবো, যদি তুমি আমার কথা শোনো। তখন বললাম, হ্যাঁ বাবা, বলেন, আপনি কি বলবেন আমি শুনবো। আপনার কোনো সমস্যা নেই, আপনি কোলাকুলি ভাবেই বলেন কেমন মেয়ে হলে আপনি বিয়ে করবেন। আপনি একটু কোলাকুলি ভাবেই বলেন, কোনো সমস্যা নেই। এরপর বাবা আমাকে যা বলল তা শুনে আমার মুখের ভাষা একদম হারিয়ে যায়। বাবা আমাকে বলল, দেখো বৌমা, অনেকদিন যাবৎ তোমার শাশুড়ি অসুস্থ হয়ে আছে, যার কারণে আমি আমার সুখটা পাচ্ছি না। আর তোমার শাশুড়ি যার সুস্থ হবে তার কোনো গ্যারান্টিও নেই। তখন আমি বললাম, কেন বাবা, আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরুন। তখন আমার শ্বশুর বলে, যতই ধৈর্য ধরি এটা সম্ভব না। তখন বলে, এখন আমি কি করব? আর এদিকে
তুমিও তো বাসায় একাই থাকো। আমার ছেলে কবে না কবে আসে তাও কোনো ঠিক নেই। তাহলে কি আমরা দুজন সেই কাজটা করতে পারি না? এতে করে তোমারও চাহিদা ফিল আপ হবে, আর আমারও কাজ হবে। আমি বললাম, বাবা। আমি একটা জোরে ধমক দিলাম, আপনি আর একটি কথাও বলবেন না। আপনি বাবা বাবার জায়গায় থাকুন। তখন সে আমার মুখে ধরে, শব্দ করো না। আমি কি খারাপ কিছু বলেছি? তোমার আর আমার ভালোর জন্যই বলেছি। তো আমার মুখ চেপে ধরে। বাবা এক হাতে আমার মুখ চেপে ধরে, আর এক হাত দিয়ে তার কাজ করতে থাকে, এমন ভাবে জোরাজুরি করে। বাবা প্রথমে আমার জিনিস দুটি খুব জোরে জোরে টিপল। আমার ফ্যামিলিতে আমার আব্বু নাই, আম্মু নাই, আমি একাই। একটা আন্টির বাসায় থাকি, কাকা মামা তারা আছে, তারা আমাকে দেখে না। তো একটা মেয়ের দায়িত্ব নেওয়া তারা বোঝা মনে করে, তাই আমি একটা আন্টির বাসায় থাকতাম। থাকার পর সেই আন্টি আমাকে ঢাকা নিয়ে আসে, আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। নিয়ে আসার পর আন্টির বাসায় থাকি। তো সেখানে পাশাপাশি একটা আবাসিক হোটেল। তো আমি অনেকবার জানার চেষ্টা করি, আন্টি যে বাসা বাড়ি কাজ করে আন্টির সাথে যাই। তখন সেই লেখাটা আমার চোখে পড়ে। তখন দেখি জোড়া জোড়া ওখানে ঢুকে। তখন আমি আন্টিকে জিজ্ঞেস করি যে, আন্টি এটা কি হোটেল, খাবার হোটেল? তখন বলতেছে, এত কিছু জানতে হবে কেন, পাকনামি করো কেন, চুপচাপ আমার সাথে হাইটা চলো। কিন্তু আরেকদিন আমি বাসায় ছিলাম, সেদিন আমি বের হয়েছি রুম থেকে। বের হয়ে গিয়ে আমি হোটেলের মালিকের সাথে জিজ্ঞেস করি যে, ভাইয়া এটা কি, এখানে কি করা হয়? তখন উনি আমাকে আড়ালে নিয়ে দেখে বলতেছে, জানা কি খুব জরুরি? তখন আমি বললাম, আবাসিক হোটেল, আমি দেখি জোড়া জোড়া ঢুকে, কিন্তু খাবার টাবার তো কিছু দেখি না। তখন বলে, এটা খাবার হোটেল না, এটা থাকার হোটেল। এখানে ছেলেমেয়েরা আসে, একসাথে থাকে। আমার এখানে কন্টাকে 5-6টা মেয়ে আছে, তারাও কাজ করে, ছেলেরা এসে করি টাকা দিয়ে যায়। তো আমাকে বলতেছে, তুমি যদি থাকো এখানে, প্রতি শহরে তুমি 1000 করে পাবা, জয়টা করবা, এত টাকা তুমি পাইবা। তখন আমি বলি, শর্ট বলতে কি? তখন বলে, একটা ছেলে তোমার সাথে তাইকে যাইবো, একবার থাকবে, জয়টা করতে পারো তুমি। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে। যেহেতু টাকার লোভ দেখাইছে, 100-1000, আর আমার আন্টি সারা মাস কাজ করে 800 টাকা পায়, 2-3টা বাসায় কাজ করে, সে কম টাকায় পায়। আর আমি তো অল্প সময়ে 1000-2000 টাকা পেয়ে যেতেছি। তখন আমি টাকার লোভে পড়ে যাই। তখন আমি সেই আন্টি একদিন কাজে চলে যাই। হঠাৎ করে কাপড় চোপড় নিয়ে আমি হোটেলে উঠে যাই। তখন আমি হোটেলওয়ালাকে বলি যে, আমি যে এখানে উঠছি সেটা যদি কেউ জিজ্ঞাসাবাদ করে বলবেন যে না, কারণ এখানে আন্টি থাকে নিচে টিন সেটে। যদি আন্টি জানে তাহলে কিন্তু নিয়ে যাবে। আমি যে এখানে উঠছি এটা কেউ জানি না জানে। তখন বলল, আচ্ছা ঠিক আছে, কেউ জানবে না, কিন্তু তুমি রুম থেকে বের হবা না, এখান থেকে বের হওয়া নিষেধ, রুমের ভিতরেই থাকতে হবে। তখন আমি ওনার কথা শুনে আমাকে একটা রুম দেয়, আমি সেখানেই থাকি। তো একদিন আমাকে ক্রিম ফেসিয়ালের কি ক্রিম আয়না দিছে, যে এগুলো 2-3 দিন মাখো, চেহারা পরিবর্তন করো, তাহলে ভালো কাস্টমার পাবা। তো আমিও রূপসজ্জার সব কিছুই করতেছি। তো আমি ইচ্ছামতোই করছি। 2-3 দিনেই আমি চেঞ্জ হয়ে গেছি। চেঞ্জ হওয়ার পর মানে যে রুমটা দিছে সেই রুমের মধ্যে যাবতীয় জিনিস সব আমার। আস্তে আস্তে সব জিনিস আমি গুছাই ফেলাইছি। তারপর একটা ছেলে আসছে, আসার পর তখন লোকটা আসলো। আসার পর আমি বললাম, ভাইয়া একটা কথা বলবো? তখন বলে, কি কথা? যে ভাইয়া, আমি তো জীবনের প্রথম, যাই করেন না কেন একটু সাবধানে। তখন উনি আরো খুশি হয়ে গেল। তখন বলে, জীবনের প্রথম তুমি আমার কাছে? আমি বললাম, হ্যাঁ, আমি আসলে অনেক গরিব ঘরের মেয়ে, আমার মা বাপ নাই, আমি পেটের দায়ে এখানে আসছি। তখন বলে, সমস্যা নেই, চিন্তা করো না, আমি তোমাকে কষ্ট দেব না। তখন উনি বলে, তেল আছে? আমি বলি, হ্যাঁ আছে। তখন তেল বের করে দিলাম। তখন বলে, তেলটা দিয়ে তুমি আমার ওখানে মালিশ করো, তাহলে তোমার কষ্ট হবে না। তো সাপল যেরকম শক্ত, এরকম শক্ত স্ট্রং হয়ে গেছে। তখন বলে, তুমি এখন আমাকে দাও একবার, আমি চলে যাব। তখন লোকটা ভালোই ছিল অবশ্য। তেল দেওয়ার পরে সে আমার নিচের মধ্যে অনেকখানি তেল ডাইলা দেয়। দেওয়ার পর যে ভিতরে গেছে, জোর শক্তি কাটাইতে হয় নাই, এমনি চলে গেছে। তো আমার জীবনের প্রথম ছিল উনি। আমার সাথে একবার থাকার পর যখন তেল তুল দিছে, থাকছে, খুব ভালোই লাগছে আমার। তখন মনে মনে ভাবলাম, আমি মজাও পাইতেছি, টাকাও পাইতেছি, তাহলে এখান থেকে যাওয়ার কি দরকার আমার? এখানেই থাকবো সারা জীবন। আমার ভবিষ্যৎ কি আছে? আমার ভবিষ্যৎ কিছুই নেই, আমার আগাগোড়ার কিছুই ঠিক নেই, আমার ফ্যামিলির লোকই নেই, আমি এতিম মানুষ, কোথায় যাব? তারপর সেই লোকটা একবার থাকার পর 1000 টাকা দিছে, তার সাথে আমাকে 500 টাকা বকশিস দিয়ে গেছে, যে এটা তোমার জন্য রাখো। তো উনি চলে গেছে। চলে যাওয়ার পর এরপর আরেকটা লোক আসছে। আসার পর উনি আর কি মনের কথা বুঝবি, আইসা সাইরাই বলতেছে, তাড়াতাড়ি কাপড় খুলো, আমার খুব তাড়া আছে। আমার খুলতে দেরি হয়েছে বলে উনি ঠান মেরে খুলে ফেলাইছে। উনি তেল তুল কিছু না দিয়ে মানে সে করতে শুরু করে দিছে। তখন আমি বলি, ভাই আস্তে আস্তে কইলেন, তো আমি নতুন তো ব্যথা পাই। তখন বলে, নতুন রেতো করলে অনেক মজা লাগে এসব কথা বলে। তো উনি 2 পা খাটে তুলে এক খাটের কোনায় নিয়ে তখন সে ইচ্ছা মতো করতেছে, জুড়ে জুড়ে করতেছে, মানে ওনার খুব ফিলিংস। তো উনি করার পর তখন উনি টাকা দিয়ে চলে গেছে। যে আমি যে বাথরুমে গিয়ে ওয়াশ, সেই শক্তিটাও পাচ্ছি না। মানে ভাইয়াকে বলি, যে ভাই আমাকে হোস্টেলে উঠাইছে, আমি সেই ভাইয়াকে বললাম যে আমি ভাই আজকে আর করবো না, আজকে আমি রেস্ট নিতে চাই।
তো কালকে আবার, তখন বলে আচ্ছা ঠিক আছে। তখন সেখানে যে হোটেলের মালিক সে আমাকে বলতেছে যে তুমি একবার দাও, তোমার আর করতে হবে না, তুমি নাকি নতুন, আমি তোমার সাথে একবার করতে চাই। তখন আমি বলি আচ্ছা ঠিক আছে আসেন। তখন উনিও আমাকে খুব আলতোভাবেই আদর করছে। তো এরপরে তিনটা লোক আসছে। প্রথম লোকটা করছে দেওয়ালের লোকে বসিয়ে মারে করছে, এমন শব্দ করাইছে মানে বসিয়ে করছে। ফোন করে শেষ করে টাকা পয়সা দিয়ে চলে গেছে। তখন আমি ফ্রেশ হয়ে আবার শুইছি, মানে শুইতে দেরি হয়েছে, আরেকজন আসতে দেরি হয়েছে না। তো উনি চাইতেছে ডগ স্টাইল। তখন উনি আমার মাথাটা বালিশের লগে চাপ দিয়ে দৌড়ে এমনভাবে পড়ছে, মানে শুধু হয়ে যায় বসবো, আমি বসতেই পারতেছি না।